খালেদা জিয়াকে রোববার নেওয়া হতে পারে লন্ডনে। জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। অসুস্থ শাশুড়ির পাশে পুত্রবধূ ডাক্তার জুবাইদা। সারা দেশে মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে দায় নিতে হবে, চট্টগ্রামের ৮ দলের সমাবেশে নেতারা। হাসিনাকে ফেরত পাঠাতে সায় দিচ্ছে না ভারত, পররাষ্ট্র উপদেষ্টা। -4 দুষ্ট চক্রে ফালতু তত্ত্ব, প্রেস সচিব। আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি NTV সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসকদের সিদ্ধান্তে লন্ডনে নেওয়া হতে পারে রোববার। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল বিকালে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। এদিকে ঢাকায় এসে শাশুড়ি চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের বৈঠকে অংশ নিয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে দীর্ঘ প্রায় 11 ঘন্টার ভ্রমণ পেরিয়ে শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। হাসিনা সরকারের পতনের পর জোবাইদা রহমান দেশে এলেন দ্বিতীয়বার। কড়া নিষেধাজ্ঞা থাকায় ভিড় করেনি নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গাড়িতে করে ডাক্তার জোবাইদা রহমান সরাসরি চলে যান এভারকেয়ার হাসপাতালের CCUতে 9 দিন ধরে শয্যাশায়ী শাশুড়ি বেগম খালেদা জিয়ার কাছে। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তিনি, পর্যালোচনা করেন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট। বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ও দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকেও অংশ নেন ডাক্তার জুবাইদা রহমান। এদিকে কাতারের আমিরের পাঠানো যে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথা, তাতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণে জার্মানি থেকে কাতার সরকারের তত্ত্বাবধানে আসছে নতুন এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছালে চিকিৎসকদের সিদ্ধান্তে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে রবিবার। বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কি না সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা নিতে যাওয়ার এই যাত্রায় অন্যান্য সঙ্গীদের সাথে এবার যুক্ত থাকবেন তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও। এদিকে বেগম জিয়ার জন্য দেশ জুড়ে চলছে প্রার্থনা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। ডাক্তার জুবাইদা রহমান আসার পর মেডিকেল টিমের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত কি হয়েছে সে ব্যাপারে আমাদের জানান। রাইকা, ডাক্তার জুবাইদা রহমানের সাথে মেডিকেল বোর্ডের যে মিটিং হয়েছে, সেই মিটিং নিয়ে আসলে অফিসিয়ালি কোনো ব্রিফিং এখনও গণমাধ্যমে দেওয়া হয়নি। বিধায় আসলে সেই মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে সেটি আমরা এখন বলতে পারছি না। তবে আমরা জানতে পেরেছি যে রাত 8টা নাগাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং সেখানে তিনি তখন আসলে যেই বেগম জিয়ার স্বাস্থ্য অবস্থা আসলে এখন কী অবস্থায় আছে সেটি তিনি দেখে যাবেন এবং হয়তো এর পরেই তিনি গণমাধ্যমের সাথে এসে কথা বলবেন। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে কাতারের ব্যবস্থাপনায় যেই জার্মান থেকে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল বাংলাদেশে এসে পৌঁছাবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটির মাধ্যমে আগামী পরশু দিন অর্থাৎ রোববার দুপুরের মধ্যে তাকে লন্ডনে নেওয়ার একটি প্রস্তুতি চলছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে যেটি ডাক্তাররা বলেছেন যে তার যে এখন বর্তমান শারীরিক অবস্থা বা কন্ডিশন রয়েছে সেটি আসলে তাকে এই
এই আকাশপথে দীর্ঘ যাত্রায় কতটুকু আসলে তিনি পারবেন বা সে অবস্থায় তিনি থাকবেন কিনা এটির উপর নির্ভর করছে তার আসলে আগামী রোববার তিনি লন্ডনে এই এয়ারবাসে করে যেতে পারছেন কি পারছেন না। তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিগত ৩-৪ দিনের তুলনায় আজকে বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা যদি আরেকটু উন্নতি না হয় বা আরেকটু স্টেবল না হয় সেক্ষেত্রে আসলে তার পক্ষে মানে তাকে আসলে এই লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থাপনাটি আসলে ঠিকমতো হবে কিনা সেটি এখন আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। আর যেটি বলছিলেন যে আসলে আজকে গত ১৩ দিন যাবৎ ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এর মাঝে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে বেশ কয়েকবার জরুরি ব্যবস্থাপনার ভিত্তিতে আইসিইউতে নিতে হয়েছে এবং তাকে আবারও হয়তো একটু স্টেবল অবস্থায় আসার পরে তাকে আবার সিসিইউতে আনা হয়েছে। তো এই মুহূর্তে তিনি সিসিইউতে আছেন এবং তার শারীরিক অবস্থা কন্ডিশনকে সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করছেন চিকিৎসকরা এবং এই বিচার বিশ্লেষণ করার পরে আসলে আমরা জানতে পারবো তার আসলে এখন অবস্থা কি এবং তাকে যে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে সেটিতে আসলে কতটুকু অগ্রগতি হলো। তো রাইকা, এই ছিল এভারকেয়ার থেকে সর্বশেষ অবস্থা। জানছিলাম খালেদা জিয়া চিকিৎসার সবশেষ খবর। এদিকে দেশ জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সারা দেশের জেলা উপজেলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিভিন্ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ মোনাজাতে অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করেন। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। কুড়িগ্রামে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মী ও সাধারণ মানুষ। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে অন্যায়, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন, কিন্তু যে সরকার বেআইনি সরকার, অবৈধ সরকার তাকে অবৈধ বলেছেন। দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বার্তা পাঠাচ্ছে তার সুস্থতা কামনায়। ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগায় দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা বিএনপি। এছাড়াও সারা দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা এবং গির্জায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ঢাকার বাইরে আজও দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুরে মতলব উত্তরে অর্ধশতাধিক হাফেজের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় চাঁদপুর ২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে বক্তারা বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নয়, তিনি দেশের অভিভাবক, সমগ্র জাতির ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ ৫ আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফে দোয়া মাহফিল হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নাটোরে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সিলেটের চট্টগ্রাম, রংপুর, ঝালকাঠি, জয়পুরহাট, মেহেরপুর ও বাগেরহাটের মংলা সহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে খালেদা জিয়ার অসুস্থতার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। কক্সবাজারে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৬ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ এবং ইউথ স্কুল সোশ্যাল এন্টারপ্রেনার্স এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুবনীতি সংলাপ। দেশের প্রায় ২৫০ শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং যুব উদ্যোক্তারা এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে, কিন্তু বিএনপির গবেষণা ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে প্রমাণ হয়েছে এটা সম্ভব। অনেকে বলে এগুলো একটু আপনারা কি একটু বেশি অ্যাম্বিশিয়াস হয়ে যাচ্ছেন না? আমি বলি ইয়েস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশিয়াস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশন ছাড়া কোনো দেশ আগাইতে পারবে লাইফে? আমাদের তো এই অ্যাম্বিশন থাকতে হবে তো লাইফে, এবং আমরা অ্যাম্বিশিয়াস, ইনশাআল্লাহ উই উইল অ্যাচিভ ইট। এদিকে সকালে চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকার গঠনের সুযোগ পেলে কৃষকের জন্য কৃষি কার্ড, ন্যায্য দামে বীজ সার এবং সহজ শর্তে কৃষি ঋণ নিশ্চিত করা হবে। বিএনপির প্রতিশ্রুতি, আমাদের শপথ, বিএনপির শপথ, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। ইনশাআল্লাহ এই দেশে সকল মানুষের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করব, এই আমাদের শপথ। এছাড়া দেশের সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা জানান সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টের সরকার দেশে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আবারও কেউ ফ্যাসিবাদের মতো আচরণ করলে, দুর্নীতি করলে তা বরদাস্ত করবে না জনগণ। চট্টগ্রামে লালদিঘি ময়দানে ৮ দলে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। বক্তারা বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে এর দায় নিতে হবে। চট্টগ্রাম থেকে আলী আহমেদের পাঠানো রিপোর্ট। ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের এই সমাবেশ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী আসলে লালদিঘির মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কর্মীরা দলীয় প্রতীকসহ ব্যানার ও ফেস্টুন নিয়ে যোগ দেয় এই সমাবেশে। একই মাঠে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে কেউ আবারও ফ্যাসিবাদের মতো আচরণ করলে তা বরদাস্ত করবে না জনগণ। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমও বক্তব্য রাখেন। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে। এই দেশ আমরা চাই নাই, এর জন্য আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। ইনশাআল্লাহ আগামী দিনে একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন, সর্বোচ্চ আন্দোলন থেকে বাংলাদেশ উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা জেগে উঠেছে, ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলে জানান ৮ দলের নেতারা। এনটিভি নিউজ ডেস্ক। গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে দিল্লির ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন।
রংপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। তিনি বলেন, হাসিনা আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত এখনও সাড়া দেয়নি। আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি জেলেদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়, তবে অপহরণের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, এটাই। খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় নেতা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, -4 একটি দুষ্ট চক্রের ফালতু তত্ত্ব, এর কোনো ভিত্তি নেই। জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর, তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা এটা তাদের বিষয়। মাগুরায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন। জাতীয় পার্টি একটা স্বৈরাচারের দোষর পার্টি। অবশ্যই এটা যে জাতীয় পার্টি ব্যান্ড হয়নি, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে যায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিসের মাল্টিপারপাস ট্রেনিং সেন্টারে মহড়া পরিদর্শন শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনী কাজ করে জনগণের জন্য। বাহিনীতে কোনো সমস্যা থাকলে পরামর্শ দেওয়ার সুযোগ আছে। দেশে দুর্যোগ মোকাবেলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকায় জাতিকে এগিয়ে নিয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। বৈরী আবহাওয়ায় নওগাঁয় চলতি মৌসুমে আমনের ফলনে বিপর্যয় হয়েছে। তার ওপর আবার ধানের দাম পড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছে না কৃষক। তবে ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। আমনের বাম্পার ফলন হয়েছে, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। নওগাঁর আসাদুর রহমান জয় এবং ব্রাহ্মণবাড়িয়ার শিহাবুদ্দিন বিপুর পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নওগাঁর বিস্তীর্ণ জমিতে আমন ধান কাটছেন কৃষক, কিন্তু তাদের মুখে নেই হাসি, কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ বৈরী আবহাওয়ার কারণে এবছর ফলন বিপর্যয় হয়েছে। উৎপাদন খরচ দ্বিগুণ হলেও ধানের বাজার কম। সব মিলিয়ে হতাশ কৃষক। বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1100 টাকায়। উৎপাদন খরচ পড়েছে 2000 টাকা। নওগাঁ জেলার চলতি মৌসুমে 1,96,000 হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। প্রাকৃতিক যে দুর্যোগ হলো, এই দুর্যোগে ধানটা অসময় পড়ে যায়, ধানের ফলন গেছে কমে। ধানের বৃষ্টি ছিল না বলে ধান ফলন ভালো হয়েছে, আবার বৃষ্টির কারণে এবার ধানের ফলন কমে আসছে। ধানের বাজার এখন বর্তমান চলছে 1100 টাকা। এতে আমাদের কৃষকের অনেক ক্ষতি। কৃষি বিভাগ বলছে, হঠাৎ অসমের ঝড় বৃষ্টির ফলে জেলায় আমন ফলনে বিপর্যয় হয়েছে। কৃষকদের ধরেন আমরা ইতিমধ্যে আমরা সরিষা প্রণোদনা দিয়েছি, তারপরে গমের প্রণোদনা বিতরণ চলতেছে, তারপরে সামনে বোরো ধানের প্রণোদনা আছে, হাইব্রিড প্রণোদনা আছে। তবে ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। জেলায় এবছর আমনের বাম্পার ফলন হয়েছে। সর্বত্র এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ব্রাহ্মণবাড়িয়া চলতি মৌসুমে 55,295 হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাশাআল্লাহ ভালো ধান হয়েছে, হ্যাঁ ফলন ভালো দিছে। ধান মারাইলে লাভের সংখ্যা আশা করতেছি। 4 কানি জমিন করছি আমি, আল্লাহ দিলে ভালোই ফলনে আইছে। এবার আশা করা যাচ্ছে যে ফলন বেশি হবে, এবং মাঠের অবস্থা যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 5 টন গড়ে পার হেক্টর ফলন পাওয়া যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে 33 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো ধান কাটা শেষ হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় প্রাণ গেল একই পরিবারে 3 জন সহ 4 জনের, আহত হয়েছেন 3 জন। আর জামালপুরে ট্রাক চাপায় নিহত হয়েছেন 2 মোটরসাইকেল আরোহী।
ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কে পূর্ব সদরদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্ব সদরদি গ্রামে রিমু আক্তার, তার শিশু পুত্র রায়ান, নানি নুরজাহান বেগম। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদি ইউনিয়নের দিকে যাচ্ছিল। পূর্ব সদরদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জামালপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী 2 যুবকের। জামালপুর টাঙ্গাইল ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকামুখী কাঁচামাল বোঝায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী 3 যুবককে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদরে 2 দল গ্রামবাসী সংঘর্ষে অন্তত 35 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড মেম্বার আজহার আলী এবং বকুল মেম্বারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর বাজারে শীতকালীন সবজির দামের উত্তাপ বেশ খানিকটা কমলেও বেড়েছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। সরকারের নির্দেশনা উপেক্ষা করে সয়াবিনের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। আর সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। তবে সরবরাহ বাড়ায় 10 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে শীতের সবজির দাম। ডিম এবং মাছের দামও কমতির দিকে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে তেলিস্মাতি কাণ্ড ঘটালেন সরবরাহকারী কোম্পানিগুলো। গত 10 নভেম্বর লিটারে 9 টাকা দাম বাড়াতে সরকারকে প্রস্তাব দেয় তারা। সরকার তা মেনে না নিলে খুচরা বিক্রেতাদের কমিশন কমিয়ে দেওয়া হয়। প্রায় 1 মাসেরও কম সময়ে এবার সরকারের অনুমোদন ছাড়াই দাম বাড়ালো কোম্পানিগুলো। যেটা ছাড় দিত, ছাড়টা উঠে দিয়ে আপনি কার্টন প্রতি বাড়াই দিছিল। এখন তারা ডাইরেক্টলি বাড়াই দিচ্ছে 9 টাকা লিটারে। আগে যেমন আপনার 100 79 টাকা ছিল, এখন হচ্ছে 198 টাকা। একটা সিন্ডিকেট করে গরিব মানুষের মানে যারা আছি তেল খাওয়ান লাগে, আমরা যারা তা করে হইলো বিপদ হন। এদিকে পেঁয়াজের সংকট হবে না এমন আশ্বাসে বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানিতে নিরুৎসাহিত করে কৃষি মন্ত্রণালয়। তারপরও বাড়ল দাম। 3 দিনের ব্যবধানে বেড়েছে 50 টাকা। বুধবারেও গেছে 100 টাকা, 102 টাকা। বৃহস্পতিবারেও 110, 15, 20 বাজার। আজকে পেঁয়াজ পাইকারি চাইতেছে 140। পুরাতন পেঁয়াজ শেষ, এখন নতুন পেঁয়াজ। কাতি মাসে একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। না হলে এতদিন আমরা নতুন পেঁয়াজ অ্যাভেলেবেল বিক্রি করি। এদিকে বাজার ভরপুর শীতের মৌসুমী সবজি। ফুল, পাতাকপি ও শিমসহ প্রায় সব ধরনের সবজির দাম কমেছে 50 টাকা পর্যন্ত। গেছে সপ্তাহে আলু ছিল 120 থেকে 130 টাকা, এই সপ্তাহে 50 থেকে 60-70 টাকার ভিতরে। ফুলকপি 30 থেকে 25-30 টাকার ভিতরে আসছে। সিম কিছু কিছু আইটেমের সিম আসছে 100 টাকা, 90 টাকা, 80 টাকা চলতেছে। এই সপ্তাহে ফুলকপি বেচে 40 টাকা পিস, বাঁধাকপি বলতেছি 40 টাকা পিস। দাম কমতির দিকে ডিমের। লাল ও সাদা ডিমের দাম কমেছে ডজনে 10 টাকা। এখন লালটা বিক্রি হচ্ছে 115 টাকা, 120 টাকা। সাদাটা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। গরুর মাংস 750 আর খাসির মাংস 1200। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট টি-20-র মতো টেস্ট দলে পারফরমেন্সে কিছুটা উন্নতি হয়েছে বলে বিশ্বাস করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যদিও অভিজ্ঞতার ঘাটতির কারণে ওয়ানডেতে পুরনো চেহারায় ফিরতে সময় লাগবে এমনটাই মনে করছেন তিনি। তার ও আশরাফুলের মতো জাতীয় দলে আরও স্থানীয় কোচ অবদান রাখার আশা তাদের। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির।
চলতি বছর 5টি টি-20 সিরিজে জয় পাওয়া বাংলাদেশের পাশে টেস্ট ও ওয়ানডের চেহারাটা তেমন নয়। টি-20তে যদি খেলাটা বুঝে থাকেন লিটনরা, তাহলে টেস্ট ও ওয়ানডে যেন অনেকটাই ভুলে বসেছে তারা। সহকারী কোচ তাই টি-20 বিশ্বকাপ নিয়ে আশাবাদী। টেস্ট ভালো করার চেষ্টার কথা বলেছেন। অভিজ্ঞ ক্রিকেটারদের শূন্যতা, ওয়ানডেতে ভাটার টান, সেটা মেনে নিচ্ছেন সালাউদ্দিন। টেস্টেও আমাদের রেজাল্ট আমি মনে করি যে ভবিষ্যতে আরও ভালো আসবে। ওয়ানডেটা একটু সময় লাগবে, কারণ কিছু প্লেয়ার আছে যারা দীর্ঘদিন ধরে এই জায়গায় খেলছে। এই জায়গাটা ওয়ানডে একটু আসলে চিন্তা করে খেলতে হয়, সেই জায়গাটা আমাদের একটু ল্যাকিংস আছে। এই বছর কিন্তু আমাদের অনেক খেলা আছে, আমার মধ্যে এইখানেও আমরা খুব তাড়াতাড়ি হয়তো দ্রুত হয়তো সেই জায়গাটা আমরা ফিল আপ করে ফেলবো। বিসিবি সভাপতির অনুরোধে সহকারী কোচের চাকরি ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন সালাউদ্দিন। টি-20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কাজের মেয়াদও সে পর্যন্ত। যত কোচিং স্টাফ থাকবে তত আসলে টিমের জন্য হেল্পফুল, যে কারো একটু ছোট ইনপুট কিন্তু অনেক সময় টিমের অনেক বড় হেল্প করে থাকে। এবং বেশি খুশি যে আমাদের লোকালরা আস্তে আস্তে ধীরে ধীরে চান্স পাচ্ছে, সেটাও আমার জন্য খুব ভালো লাগে যে আমাদের লোকালরা এখানে আসতেছে আস্তে আস্তে। ভবিষ্যতে হয়তো আরও পেস বোলিং অনেক ভালো ভালো কোচ আছে যারা হয়তো ভবিষ্যতে এখানে আসতে পারে। টি-20 বিশ্বকাপের আগে জাতীয় দলের খেলা না থাকলেও আসন্ন বিপিএলকে ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন এই অভিজ্ঞ কোচ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটের আরও খবর। আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশে দুর্দান্ত ভূমিকা রাখায় আইসিসি মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। নভেম্বরে মাস সেরার মনোনয়নে বামহাতি এই স্পিনার ছাড়াও রয়েছেন দক্ষিণ আফ্রিকার সিমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। ভারতের বিপক্ষে 2 টেস্টে 17 উইকেটে তুলেছেন হার্মার। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে পাকিস্তানের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেন নওয়াজ। এদিকে আইরিশদের বিপক্ষে সিরিজে 26.30 গড়ে আদায় করেছেন 13 উইকেট। সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল। 71 ম্যাচে 246 উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সাকিব। আয়ারল্যান্ডের সিরিজের শেষে 57 টেস্টে তাইজুলের শিকার 250 উইকেট। ফুটবল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে 2026 ফুটবল বিশ্বকাপের ড্র। বৈশ্বিক এই আসরের 188 দিন আগেই ফুটবল প্রেমীরা জেনে যাবে কোন দল কার প্রতিপক্ষ। বাংলাদেশ সময় রাত 10:40 শুরু হবে অনুষ্ঠান। 48 দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত 42 দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মহাদেশীয় প্লে অফ খেলে আসবে আরও 6টি দল। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে 48টি দলকে 4টি পটে ভাগ করা হয়েছে। প্রতিটি পটে থাকছে 12টি করে দল। ফিফা আগেই চূড়ান্ত করে রেখেছে স্বাগতিক 3 দেশের গ্রুপ। যুক্তরাষ্ট্র থাকবে ডি গ্রুপে, মেক্সিকো এ গ্রুপে এবং কানাডার জায়গা হচ্ছে বি গ্রুপে। র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড একই গ্রুপে পড়বে না। এছাড়া একই মহাদেশে 2টি দল একই গ্রুপে পড়ার সুযোগ নেই, শুধু ইউরোপ ছাড়া। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। খালেদা জিয়াকে রোববার নেওয়া হতে পারে লন্ডনে। জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। অসুস্থ শাশুড়ির পাশে পুত্রবধূ ডাক্তার জুবাইদা। সারা দেশে মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে দায় নিতে হবে, চট্টগ্রামের 8 দলের সমাবেশে নেতারা। হাসিনাকে ফেরত পাঠাতে সায় দিচ্ছে না ভারত, পররাষ্ট্র উপদেষ্টা। -4 দুষ্ট চক্রের ফালতু তত্ত্ব প্রেস সচিব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।